মা, ও মা, কোথায় গেলে তোমরা? ঝটপট বাইরে এসো। দেখো তোমাদের জন্য কি সারপ্রাইজ নিয়ে এসেছি। তুলি। আরে, ও তুলি, বাড়িতে কি কেউ নেই নাকি? সাত সকালে সবাই গেল কোথায়? তোমরা কি সবাই ঘুমোচ্ছ নাকি? আমি ঢাকা থেকে এত বড় একটা উপহার নিয়ে এলাম, আর তোমরা কেউ একটা সাড়াও দিচ্ছ না। জলদি এসো মা, আমার আর সইছে না। কিরে বাবা আকাশ, তুই এভাবে হুট করে না জানিয়ে চলে এলি যে? আমাদের তো একটা খবর দিবি। আমরা তো জানতাম তুই আগামী মাসে আসবি। আর তোর সঙ্গে এই মেয়েটিকে একে তো আগে কখনো দেখিনি। দেখতে তো বেশ শহুরে আর মডার্ন মনে হচ্ছে। এভাবে হুট করে অচেনা কাউকে নিয়ে বাড়ি চলে আসবি, তা তো কখনো ভাবিনি। ঘটনা কি, খুলে বল তো। মা, হুট করে চলে এলাম, কারণ তোমাদের চমকে দিতে চেয়েছিলাম। আসলে বিশেষ একটা খবর ছিল, যা চিঠিতে বা ফোনে বলে মজা নষ্ট করতে চাইনি। মা, শোনো, ইনি হচ্ছেন নীলা। নীলা তোমার বড় ছেলের বউ, তোমার ঘরের লক্ষ্মী। আমরা শহরে বিয়ে করে ফেলেছি মা। পরিস্থিতির কারণে আগে জানাতে পারিনি, কারণ নীলার পরিবার থেকে একটু সমস্যা ছিল। তাই ভাবলাম বিয়েটা সেরে একবারে তোমাদের দোয়া নিতে আসবো। এ তুই কি বললি আকাশ? নিজের পছন্দ মতো বিয়ে করে ঘরে চলে এলি, একবারও আমার মতামতের তোয়াক্কা করলি না? আমার কত শখ ছিল তোকে নিয়ে, কত স্বপ্ন ছিল। আমার বড় ছেলের বউকে ধুমধাম করে বরণ করব, সারা গ্রামকে দাওয়াত খাওয়াব। আর তুই কি না কোনো কিছু না জানি এমন একটা মেয়েকে ঘরে তুলে আনলি, যার বংশ পরিচয় কিছুই জানি না। তুই আমার মাতৃত্বকে অপমান করলি আকাশ। মা, যা হওয়ার হয়ে গেছে। এখন আর ওসব নিয়ে মন খারাপ করো না। অতীত তো আর ফিরে আসবে না। আমি নীলাকে তোমাদের কাছে রেখে আবার শহরে ফিরে যাব কাজের প্রয়োজনে। আমার প্রমোশন হয়েছে, তাই শহরে অনেক কাজ। তোমরা ওকে একটু আদর যত্নে রেখো। ও খুব শান্ত আর বুদ্ধিমতী মেয়ে। একবার ওকে আপন করে নিয়ে দেখো, ও তোমার মন জয় করে নেবে। মা, আমি জানি আপনারা আমাকে এভাবে মেনে নিতে পারছেন না। হঠাৎ করে আমাকে দেখে আপনাদের মনে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আমাকে ক্ষমা করবেন মা। দিন মা, হাতের কাজগুলো আমাকে দিন। আমি আপনাদের একটু সাহায্য করি। আমি হয়তো আপনাদের মতো সব পারি না, কিন্তু সংসারের কাজ তো আমাকেই শিখতে হবে। আমি কথা দিচ্ছি, আমি আপনার যোগ্য মেয়ে হওয়ার চেষ্টা করব। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। কাজের প্রতি খুব দরদ দেখাচ্ছ, দেখছি। এখন তোমার ওঠার সময় হলো। সূর্যের আলো মাথায় উঠে গেছে। আর শহরের মেয়ে বলে কি দুপুর পর্যন্ত ঘুমাবে নাকি? মনে রেখো, এটা গ্রাম। এখানে সকাল সকাল উঠে ঝাড়ু দিয়ে বাড়ির সব কাজ শেষ করে সবার নাস্তা তৈরি করতে হয়। বাপের বাড়ি থেকে কি কিছুই শেখায়নি? নাকি তারা শুধু ডং করতেই শিখিয়েছে? মা, আমি তো প্রথমবার এই পরিবেশে এসেছি। শহরের জীবন আর গ্রামের জীবন সম্পূর্ণ আলাদা, তাই মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে। আমাকে একটু সময় দিন। আমি কথা দিচ্ছি, খুব দ্রুতই সব গুছিয়ে নেব। আমি মন থেকেই আপনাদের আপন করে নিতে চাই। আপনাদের সেবা করেই আমি এই সংসারে নিজের জায়গা করে নিতে চাই। একটু ধৈর্য ধরুন আমার ওপর। শুনুন কাকিমা, এ বাড়িতে থাকতে হলে বুড়ি মার কথা মেনে চলতে হবে। উনি যা বলবেন সেটাই আইন। আপনি মাত্র এলেন, আর এখনই বড় বড় কথা বলে তর্ক করছেন? মা একটা কথা বললে আপনি তিনটা উত্তর দিচ্ছেন, এটা কিন্তু একদম ভালো দেখায় না। গ্রামের মানুষ এসব পছন্দ করে না। নিজের মর্যাদা ধরে রাখতে চাইলে চুপচাপ কাজ করুন। দেখলি তুলি, মেয়েটার সাহস কত!
মাত্র একদিন হলো বিয়ে হয়ে এসেছে, এর মধ্যেই মুখে মুখে উত্তর দিচ্ছে। বড়দের সম্মান দিতে শেখেনি। আকাশ তো দেখি একটা আপদ ঘাড়ে করে নিয়ে এসেছে। তুই এখনই ওকে এখান থেকে নিয়ে যা। আমার চোখের সামনে যেন বেশিক্ষণ না থাকে। আমার মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে, এর মুখ দেখলে আরো খারাপ হবে। নীলা, দেখো, মা একটু সেকেলে মানুষ তো, তাই হুট করে সবকিছু মানতে পারছেন না। ওনার মনে অনেক দিনের জমানো স্বপ্ন ছিল, যা আমি ভেঙে দিয়েছি। তাই রাগটা স্বাভাবিক। তুমি একটু ধৈর্য ধরো। আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার মনটা পড়ে থাকবে এখানেই। মায়ের সঙ্গে একটু মানিয়ে চলো, দেখবে একদিন উনিই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। তুমি চিন্তা করো না আকাশ, আমি চেষ্টা করব মায়ের মন জয় করতে। আমি জানি ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। তুমি শহরে গিয়ে নিজের কাজে মন দাও। আমাদের কথা ভেবে দুশ্চিন্তা করো না। আমি নিজেকে সামলে নেব। শুধু কথা দাও, নিজের শরীরের খেয়াল রাখবে, আর প্রতি মাসে একবার করে আসার চেষ্টা করবে। বুড়ি মা, ও বুড়ি মা, সর্বনাশ হয়ে গেছে। তাড়াতাড়ি বাইরে এসো। দেখো আকাশ কাকার কি অবস্থা হয়েছে। আমাদের তো কপাল পুড়ে গেল গো। হায় আল্লাহ, এখন আমাদের কি হবে? আকাশ কাকা তো নড়াচড়া করতে পারছে না। সবাই এদিকে এসো। দেখো এ কি বিপর্যয় ঘটে গেল আমাদের পরিবারে। ওরে আল্লাহ, আমার আকাশের একই অবস্থা। তুই হুইল চেয়ারে কেন বাবা? কথা বলছিস না কেন? তোর পায়ে কি হয়েছে? ওরে খোদা, তুই আমার সোনার ছেলেকে একই অবস্থায় ফিরিয়ে আনলি। তোর এই দশা আমি কেমন করে সহ্য করব? কেউ কি কিছু বলবে আমাকে? আমার কলিজের টুকরো কেন আজ অন্যের সাহায্যে চলছে? মা, আমার সব শেষ হয়ে গেছে। আমি অপদার্থ হয়ে গেলাম। শহরে কাজ করার সময় কনস্ট্রাকশন সাইটে বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। ওপর থেকে রড পড়ে আমার মেরুদণ্ড আর পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তার বলেছে আমি হয়তো আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো না। কোম্পানি আমাকে সামান্য কিছু টাকা দিয়ে চিরতরে বিদায় করে দিয়েছে। আমি এখন তোমাদের বোঝা হয়ে গেলাম মা। না আকাশ, তুমি এভাবে ভেঙে পড়ো না। খবরদার নিজেকে বোঝা বলবে না। আমি আছি তো তোমার পাশে। জীবন মানেই যুদ্ধ, আর এই যুদ্ধে আমরা হারবো না। আমরা আবার সবকিছু ঠিক করে ফেলবো। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো এর পেছনে বড় কোনো রহস্য আছে। তুমি শুধু শক্ত থাকো, আমি তোমার হাত ছাড়বো না। কিসের মঙ্গল? যে বাড়িতে এমন অলক্ষী বউ আসে, সে বাড়িতে তো অমঙ্গল হবেই। যেদিন থেকে ওই মেয়ে এ বাড়িতে পা রেখেছে, সেদিন থেকেই আমাদের সংসারে অশান্তি আর বিপদ শুরু হয়েছে। আমার হাসি খুশি সাজানো সংসারটা ছারখার হয়ে গেল। দেখেই তো তুলি, আমার সোনার টুকরো ছেলেটা পঙ্গু হয়ে গেল। ওর কদম এই বাড়িতে পড়াই ছিল যত নষ্টের মূল। ঠিক বলেছ বুড়িমা। আকাশ কাকা সুস্থ সবল মানুষ ছিল, কোনোদিন একটা অসুখও হয়নি। আর এখন দেখো, জোয়ান মানুষ হয়ে ঘরের কোণে পড়ে থাকতে হবে। এই নীলা কাকিমাই যত নষ্টের মূল। ও এই বাড়ির জন্য অপয়া, অলক্ষী। ওর জন্যই কাকার এই দশা। ও না এলে হয়তো আজ আমাদের এই দিন দেখতে হতো না। তুলি, তুমি ছোট মানুষ হয়ে এত বড় কথা কি করে বললে? বিপদ তো যে কোনো সময় আসতে পারে, এতে মানুষের হাত নেই। আকাশ, তুমি মন খারাপ করো না।
আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ঘরে বসে থাকবো না। আমি শিক্ষিত মেয়ে, আমার হাত পা ভালো আছে। হাইওয়ের ধারে আমাদের যে জমিটা পড়ে আছে সেখানে একটা ছোট ভাতের হোটেল দেব। আমি নিজে রান্না করব আর খাবার পরিবেশন করব। আমার বাড়ির বউ শেষে রাস্তার ধারে মানুষের পাতে ভাত বেড়ে দেবে? আমাদের বংশের ইজ্জত কি আর থাকবে না? আমরা মানি লোক, লোকে থুথু দেবে আমাদের মুখে। পাড়া প্রতিবেশী বলবে আকাশ পঙ্গু হতেই ওর বউ রাস্তায় নেমেছে। আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। দরকার হলে না খেয়ে মরব, তবু এই নিচু কাজ করতে দেব না। মা, আমাদের পেটে তো ভাত নেই, ঘরে জমানো টাকা ফুরিয়ে আসছে। আমার চিকিৎসা আর ওষুধের খরচ অনেক। ইজ্জত দিয়ে কি পেট ভরবে, নাকি ইজ্জত দিয়ে ওষুধ কেনা যাবে? নীলা যা বলছে তাকে করতে দাও। আমি তো আজ অক্ষম, আমার কোনো কথা বলার মুখ নেই। আমাকে ক্ষমা করো নীলা, তোমাকে এই অল্প বয়সে এই কষ্টের মধ্যে ঠেলে দিচ্ছি বলে। নীলামা, তোমার রান্নার স্বাদ তো গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে। যে একবার খাচ্ছে সে বারবার ফিরে আসছে। এই যে দেখো, ক্যাশ বাক্সে আজ কত টাকা জমেছে। অভাবের দিন বোধহয় শেষ হতে চলল। আমি তোমার এই বিপদের দিনে পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি মা। তোমার মতো পরিশ্রমী মেয়ে আমি আগে দেখিনি। রহমত চাচা, আপনি না থাকলে আমি একা হাতে সব সামলাতে পারতাম না। আপনি শুধু আমার কর্মচারী নন, আপনি আমার বাবার মতো। আমার আকাশের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। ওর মেরুদণ্ডের অপারেশন করাতে হবে, তাই আমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। যত রাতই হোক, হোটেল খোলা রাখতে হবে। আমি হার মানব না। রহমত চাচা, আমাকে জলদি 1000 টাকা দাও তো। বান্ধবীদের সঙ্গে মেলায় ঘুরতে যাব। টাকার খুব দরকার, জলদি করো। কাকিমাকে বলার দরকার নেই, ও তো এখন টাকা নিয়ে ব্যস্ত। আমি যা বলছি শোনো, আমাকে টাকাটা বের করে দাও তো। না তুলিমা, নীলা মা কড়া করে বলে দিয়েছে হিসাব ছাড়া 1 পয়সাও কাউকে না দিতে। সে নিজে আগুনের পাশে বসে হাড় ভাঙা খাটুনি খাটছে এই সংসারের জন্য, আর তুমি সেই টাকা দিয়ে মেলায় গিয়ে ওড়াবে? এটা ঠিক নয় মা। নীলা আসুক, তার কাছ থেকেই চেয়ে নিও। আমি 1 পয়সাও দেব না। তোমার এত বড় সাহস! তুমি সামান্য চাকর হয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? এই হোটেল তো আমার কাকার জমিতে, আমার কাকার সামান্য কিছু অবশিষ্ট টাকায় হয়েছে। তুমি এখানে কাজ করো মানে তুমি আমাদের কেনা গোলাম। দেখে নেব তোমাকে আর ওই নীলা কাকিমাকে। আমাকে টাকা দিলে না তো, এর ফল ভালো হবে না। নীলা, তুমি এই নোংরা জামা কাপড় পরা লোকটাকে এখানে বসতে দিয়েছো কেন? এ তো ভিখারি মনে হচ্ছে, গা দিয়ে কেমন গন্ধ বের হচ্ছে। একে এক্ষুনি বিদায় করো। আমাদের হোটেলের মান সম্মান নষ্ট হচ্ছে। বড় বড় ট্রাক ড্রাইভার আর ভালো কাস্টমাররা এসব দেখলে আর আসবে না। একে বাইরে নিয়ে গিয়ে একটা রুটি ধরিয়ে দাও। মা, আপনি ওভাবে বলবেন না। উনি আমাদের অতিথি। আমাদের হোটেলের নিয়ম হলো যে আসবে তাকেই আমরা সম্মান দিয়ে খাওয়াব। খাবার কেনার সামর্থ্য থাকুক বা না থাকুক, ক্ষুধার্ত কাউকে ফেরাব না। পোশাক দেখে মানুষকে বিচার করা ঠিক নয় মা। উনি ক্ষুধার্ত, দেখুন ওনার চোখ মুখ বসে গেছে। উনাকে আগে পেট ভরে খেতে দিন,
তারপর অন্য কথা। মা, আপনারা মিছামিছি বিতর্ক করছেন। আমার জন্য আপনাদের শাশুড়ি বউয়ের মধ্যে বিবাদ হোক, আমি চাই না। আমি আসলে কোনো ভিখারি নই। আমি একটি মাল্টিন্যাশনাল ফুড কোম্পানির ডিরেক্টর। আমি ছদ্মবেশে বিভিন্ন এলাকার ঘরোয়া রান্নার আসল স্বাদ যাচাই করতে বেরিয়েছি। আপনার রান্নার স্বাদ আর আপনার এই উদার মানসিকতা আমাকে মুগ্ধ করেছে মা। আপনার মতো মানুষ খুব কম দেখা যায়। আপনি আপনি বড় কোম্পানির লোক। আমরা তো আপনাকে চিনতেই পারিনি। ক্ষমা করবেন আমাদের। আপনাকে সামান্য বসবার জায়গা ছাড়া আর কিছুই দিতে পারিনি। আমরা সাধারণ মানুষ, সাদাসিধে আমাদের আয়োজন। আপনার এই সাধারণ হোটেলের রান্নার রেসিপি আমি আমার কোম্পানির নতুন প্রজেক্টের জন্য নিতে চাই। আমি চাই আপনার হাতের এই স্বাদ সারা দেশে ছড়িয়ে পড়ুক। বিনিময়ে আমি আপনাকে এই প্রজেক্টের পার্টনার করব। আর অগ্রিম হিসেবে এই 5 লাখ টাকার চেক দিচ্ছি, যাতে আপনি আপনার হোটেলটি বড় করতে পারেন। আপনার মতো মানুষের হাতেই রান্নার শিল্প বেঁচে থাকে। বৌমা, আমাকে মাফ করে দাও। আমি রাগের মাথায় অনেক আজে বাজে কথা বলেছি। আমি অন্ধ ছিলাম, অহংকারী ছিলাম, তাই তোমার গুণাগুণ দেখতে পাইনি। তুমি অলক্ষী নও, তুমি তো আমাদের ঘরের লক্ষ্মী। তুমি আমাদের বংশের মান বাঁচিয়েছো। তোমার জন্যই আমার ছেলেটা আজ সুচিকিৎসা পাবে, আবার হাঁটতে পারবে। তুলি, তুইও ক্ষমা চা কাকিমার কাছে। আমরা ওনাকে অনেক কষ্ট দিয়েছি। মা, ক্ষমা চাওয়ার কিছু নেই। আমরা তো এক পরিবার। আকাশ এখন ভালো চিকিৎসা পাবে, আবার নিজের পায়ে দাঁড়াবে। এর চেয়ে বড় পাওনা আমার আর কিছু নেই। সব কষ্ট আজ সার্থক। চলুন মা, আজ সব ঝগড়া ভুলে গিয়ে সবাইকে নিয়ে পেট ভরে একসাথেই খাব। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু।